নমস্কার। এখন আমরা চলে এসেছি কুচবিহার থেকে 16 কিলোমিটার দূরে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ঘোগারকুঠি গ্রামে। এখানে সমীর কুমার দত্ত নামে এক ব্যক্তি কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের বীজ উৎপাদন করছেন। আজ আমরা দেখে নেব কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের বীজ উৎপাদন করা যায়। গত 1982 সাল থেকে সমীরবাবু কৃত্রিম উপায়ে মাছের বীজ উৎপাদন করে চলেছেন। বর্তমানে বছরে শুধু 4 মাসেই প্রায় 60 কোটির মতো মাছের ডিম উৎপাদন করেন। তার উৎপাদিত মাছের ডিম পোনা শুধু রাজ্যে নয়, ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে, যেমন আসাম, মেঘালয়। মৎস্য দপ্তরের সহযোগিতায় আমরা প্রথমে 1982-তে কৃত্রিম প্রজনন শুরু করি এবং কৃত্রিম প্রজনন শুরু করার পরের থেকেই সেই পথ চলা শুরু হয়েছে আমাদের। আজ অবধি দিনের দিন এটা বৃদ্ধি পেয়েছে এবং বাড়িয়ে এই পজিশনে এখনকার যে আমাদের পজিশন সেই পজিশনে এসেছে। এবং আমাদের এখান থেকে এখন মেঘালয়, তারপরে আসাম, তারপরে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার তো আছেই, এবারে জলপাইগুড়ি, দার্জিলিং জেলা, বিভিন্ন জায়গায় এখান থেকে ডিম পোনাটা নিয়ে যাচ্ছে এবং এর সাথে বহু লোক কাজ করে পাচ্ছে। উত্তরবঙ্গের জলবায়ু ও মাটিকে সামনে রেখে এই অঞ্চলে কি কি মাছের উৎপাদন করা যেতে পারে, আসুন জেনে নিই বিশেষজ্ঞের কাছ থেকে। উত্তরবঙ্গের আবহাওয়াকে মাথায় রেখে এখানে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ, জাপানি বুটি, বাটা, সিলভার কাপ এবং কই, মাগুর, ট্যাংরা, পাবদা, চিতল আর আরও ব্রিড করা যেতে পারে। এছাড়াও আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গের নদীগুলো মাছগুলোকে তুলে সেগুলোকে, যেমন কুরসা আছে, আপনার বরলি আছে, এদেরকেও আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের জন্য আমরা একটা উদ্যোগ নিচ্ছি। কুরসা ব্রিডিং হচ্ছে, এখানেই হচ্ছে। বরলি বা ভাগ্নে এগুলোকে ব্যাপক আকারে ব্রিডিংয়ের জন্য আমরা সমস্ত হ্যাচারি ওনার যারা কৃত্রিম প্রজনন করেন তাদের নিয়ে আমরা মিটিং করেছি এবং এই আবহাওয়াতে এই সব মাছগুলো খুব ভালো হতে পারে। অধিক এবং উন্নত জাতের মাছের উৎপাদন সবসময় চারার উপর নির্ভর করে। চারা বা বীজ যদি উন্নত হয় তবেই মাছের বৃদ্ধি সঠিক হবে। এবার কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের চারা উৎপাদন করতে হয় দেখে নেব সমীর বাবুর কাছ থেকে। প্রথমে আমরা ওই ইনডিউস ব্রিডিং যেটা করি, কৃত্রিম প্রজনন, এটা মাছের পিটুইটারি গ্ল্যান্ড, মাছের মাথায় মাছের মাথায় একটাই থাকে, সেই গ্ল্যান্ডটা দিয়ে আমরা ইঞ্জেকশন দিই। এটাকে প্রথমে শুকিয়ে নিয়ে প্রতি কিলো মাছকে 2 থেকে 3 mg ইঞ্জেকশন দিই আমরা। এটা 60 mg গ্ল্যান্ড, এটাকে আমরা 25 থেকে 30 কেজি মাছকে ইঞ্জেকশন দিব। এখন এটা নিয়ে এটা টিস্যু হোমোজেনাইজার, এর ভিতরে দিয়ে এটাকে পেশাই করতে হবে। একটু আপনার ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে পেস্ট করতে হবে। এর ভিতরে যে টিস্যুগুলি থাকে এটা যাতে সেন্ট্রিফিউজ হয়ে নিচে জমে যায়, পিওর লিকুইডটা যেন আমরা পেয়ে যাই। যে সেলগুলোর ডাইলেশন হয় না জলে, সেই সেলগুলো এখানে জমে যায়, যেগুলি মেশে না জলের সাথে, সেগুলি ফেলে দিতে হয়। মাছকে ইঞ্জেকশন দিব। এইভাবে প্রথমে একটা ডোজ দিব, তার 4 ঘন্টা বাদে আবার আরেকটা সেকেন্ড ডোজ দিব। দ্বিতীয় ডোজটা হবে 10 থেকে 12 ml, 12 mg পার কিলো বডি ওয়েটে মাছের পিটুইটারি গ্ল্যান্ড। এখন 2 থেকে 3, তখন 10 থেকে 12 mg গ্ল্যান্ড লাগবে পরে। এবং এখন শুধু ফিমেলকে দিব ইঞ্জেকশন এবং মেলকে দিব সেকেন্ড ডোজের সময়, 4 ঘন্টা বাদে। তখন ফিমেলকে ইঞ্জেকশন দিব 10 থেকে 12 mg, মেলকে ফিমেলের ফার্স্ট ডোজ যেটা 2 থেকে 3 mg দিলাম, তখন মেলকে 2 থেকে 3 mg ইঞ্জেকশন দিব, দিয়ে একসাথে ছেড়ে দেব। তারপরে 2-3 ঘন্টা বাদেই ওরা ডিম পাড়া শুরু করবে। যে ফিনের ফিনের পিঠের দিকটায় ইঞ্জেকশনটা দিয়ে দিব। এইভাবে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, 0.5 ইঞ্জেকশন দিলাম।
এটাও 1 কিলো মাছ, এটাও 0.5। একজন মাছ চাষি অনেক সময় ভালো মাছের চারা বা বীজ সঠিকভাবে চিনে নিতে পারেন না। আজকে বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব কিভাবে তারা ভালো মাছের চারা খুঁজে নেবেন। ভালো চারা পেতে গেলে যদি মানে চাষিরা সবসময় প্রশ্ন করেন, স্যার কিভাবে আমরা ভালো চারা পাবো? ভালো চারা পেতে গেলে আপনাকে লক্ষ্য করতে হবে যেখান থেকে আপনি ডিমপোনা আনছেন, সেই ডিমপোনা যারা তৈরি করছেন, ডিমপোনা আছে মানে বাবা মার কাছ থেকে, মা মাছ এবং বাবা মাছের কাছ থেকে। এই মা বাবাকে কিভাবে যত্ন করছেন সেটা দেখা খুব জরুরি, মানে তাকে ঠিকমতো পরিচর্যা করছেন কি না। এবং আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি আমরা ইনব্রিডিং যেটা আমরা বলি, যে একটা মাছকে কন্টিনিউয়াসে উনি 4-5 বছর ধরে ব্রিড করে যাচ্ছেন না, বাইরের থেকে চারা পোনা এনে চাষ করে ব্রুডার তৈরি করেছেন, মানে মা বাবা তৈরি করেছেন, দিয়ে তিনি ইঞ্জেকশন দিয়ে বাচ্চা বের করছেন, এইটার দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। কারণ যদি তিনি কন্টিনিউ একটা মাছকে 4-5 বছর যদি ব্রিড করেই যান, তাহলে সেক্ষেত্রে চারা ওখানে খুব একটা ভালো না হওয়ার সম্ভাবনাটা থাকে। যদি উনি বাইরে থেকে ব্রুডার তৈরি করার জন্য চারা পোনা নিয়ে ব্রুডার তৈরি করেন, মানে বাইরে থেকে বলতে ধরুন এই জেলায়, মানে কোচবিহার জেলার বাইরে গেলেন, আসাম থেকে কিছু চারা পোনা নিয়ে এলেন, দিয়ে ব্রুডার তৈরি করলেন, সেখান থেকে যখন বাচ্চাটা বেরোবে সেটা কিন্তু ভালো চারা হবে, এটুকু আশা করা যায়। তার মানে দুটো জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখতে হবে কি যে পরিচর্যার বিষয়, যে ব্রুডার যেগুলো যেখানে আছে যে ট্যাঙ্কে, সেটাকে ঠিকমতো পরিচর্যা করা হচ্ছে কিনা, স্বাস্থ্যকর অবস্থায় আছে কিনা, তাদের মানে সব দিক খুঁটিনাটি লক্ষ্য নজর করে যিনি হ্যাচারি ওনার তিনি ব্রুডার তৈরি করেছেন, এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে বাইর থেকে চারা নিয়ে এসে ব্রুডার তৈরি করছেন কিনা, 1 বছর 2 বছর পরে উনি সমস্ত ব্রুডারগুলোকে বেচে দিয়ে বাইর থেকে চারা নিয়ে এসে আবার নতুন ব্রুডার তৈরি করছেন, এই জায়গাগুলোকে চাষি ভাইরা একটু লক্ষ্য রাখবেন এবং খোঁজ নেবেন যখন ডিম পোনা আনতে যাবেন। এইটুকু লক্ষ্য করলেই হবে। এছাড়া আপনার যখন ডিম পোনাটা নিচ্ছেন সেটা সতেজ আছে কি না সেটা লক্ষ্য রাখবেন, মানে তারা ঠিক ছোটাছুটি করছে কি না, এই দিকগুলোকে একটু দেখতে হবে, আর কিছু না। মাছের বীজ উৎপাদন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। একজন কৃষক ভাই যদি 3 থেকে 4 বিঘের মধ্যে কৃত্রিমভাবে মাছের চারা উৎপাদন করেন, তবে এর থেকে তিনি ভালো আয় করতে পারেন। হ্যাচারি অত্যন্ত লাভজনক ব্যবসা, এটা কোনো সন্দেহ নেই। শুধু পরিকাঠামো তৈরি করতে এর মানে বেশ ভালোই খরচ হয়। পরিকাঠামো ধরুন এর ব্রুডার পন্ড অন্তত 4 থেকে 5 বিঘা খুব কম করে আয়তন হতে হবে ব্রুডার পন্ডের। 2 নম্বর হচ্ছে আপনার ভালো করে আপনার হ্যাচারি যে স্পনিং ট্যাঙ্ক এবং হ্যাচিং ট্যাঙ্ক, এগুলোকে সুন্দর করে তৈরি করতে হবে। এই বিষয়গুলো যে পরিকাঠামো বিষয়গুলো আপনার একটু খরচ সাপেক্ষ, বাদবাকি কিন্তু যখন হ্যাচারি তৈরি হয়ে যায়, যখন আপনার পুরো পরিকাঠামো আপনার তৈরি হয়ে গেছে, তখন কিন্তু মানে যখন ব্রিড করানো হয় তখন কিন্তু দেখা যায় যে ভালোই মানে লাভ করেন ব্যবসায়ীরা। আমি একটা উদাহরণ দিই আপনাদের। ধরুন একটা কাতলা মাছের পেট থেকে আপনার ধরুন যে ডিম থাকে, সেই ডিম যদি আপনার 80% যদি বেরিয়ে আসে, তাহলে চাষি ভাইদের কাছে মানে 2.5 থেকে 3 বাটি ডিম হয়। কেউ ওটা 1,500 টাকায় বিক্রি করেন পার বাটি, 500 টাকা হিসাবে 1,500 টাকা বিক্রি করেন, কেউ হয়তো আপনার 1200 টাকা বিক্রি করেন 400 টাকা হিসাবে। যে দামেই বিক্রি করুন না কেন, এর যেই আপনার এই 1 কিলো কাতলা থেকে যে 3 বাটি ডিম পেলেন, সেই ডিমটা আপনার উৎপাদন করতে কত খরচা হলো, তার আমরা একটা আনুমানিক হিসাব করে দেখেছি 200 থেকে 250 টাকা খরচা হয়। এই বাদবাকি যে টাকাটা তারা বিক্রি করেন, ওই 200-250 বাদ দিলে সেইটাই তার লাভ। অতএব এইটা নিঃসন্দেহে একটা কাঁচা পয়সার ব্যবসা, কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরিকাঠামো তৈরি করতে একটা খরচ লাগে, এটা কোনো সন্দেহ নেই। এই পরিকাঠামো তৈরির পরে কিন্তু যখনই হ্যাচারি চালাবেন, তখন কিন্তু আপনি ভালো পয়সার মুখ দেখতে পাবেন। সমীরবাবু 1982 সালে যে যাত্রা শুরু করেছিলেন, আজ তিনি অনেক পথ অতিক্রম করেছেন। তার উৎপাদিত বীজ একদিকে যেমন মাছ চাষের প্রসার ও প্রচার ঘটাচ্ছে, অন্যদিকে মাছ চাষিদের আয়ের এক দিশা দেখাচ্ছে। আমি 78-এ বিকম পাস করার পরে কিছুদিন বেকার থাকার পরে মাছের চাষটা শুরু করি 80 সন থেকে। 1980 থেকে শুরু করার পরে যখন দেখলাম এখানে মাছের চারা পোনা পাওয়া খুব কষ্টসাধ্য,
এবং ধুবড়ী নদীর উপরেই আমাদের পুরাপুরি ভরসা করতে হয়। নদীর পোনাটার মধ্যে রুই কাতলা মৃগেল মাছ থাকে কম এবং অন্য মাছে বেশি হয়, এবং মাছের পোনার দামটাও অত্যাধিক পড়ে যায়। তখন থেকেই মাথায় চিন্তা আসলো যে কি করে এখানে পোনাটা তৈরি করা যায়। তখন মালদা থেকে নিয়ে আসা যায়। মালদা থেকে আনার পরেও খুব কষ্ট, যার জন্য কি এখানে কৃত্রিম প্রজননের চিন্তা ভাবনা করি। মৎস্য দপ্তরের সহযোগিতায় আমরা প্রথমে 1982-তে কৃত্রিম প্রজনন শুরু করি। আমরা যে ডিম পোনাটা উৎপাদন করি, এই ডিম পোনাটা যাতে ভালো উন্নত মানের হয় সেই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয়। প্রথমে যে মা বাবা যে মাছগুলি, বুড়ার মাছগুলি, মানে প্যারেন্টস যে মাছগুলি আছে তাদের যত্ন করতে হয় বছরভর, এবং তাদের খাওয়া উপযুক্ত পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশে যদি আমরা না রাখি, তাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে বাচ্চাও ভালো হবে না। বাচ্চাকে ভালো করতে হলে সেটাকে আমাদের নজর দিতে হয়, এবং যার দরুন নাকি পরিপূরক খাবার আমাদের রেগুলার চালিয়ে যেতে হবে, এবং ওদের প্রতি সবসময় নজর রাখতে হবে, জাল টানতে হবে, যা যা করা দরকার করতে হয়। আচ্ছা, এ বাদে মাছগুলি যেন জেনারেশন একই বাবা মায়ের ছেলে মেয়ের যাতে আমরা বাচ্চাটা না করি, সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে জিনটা এক হয়ে গেলে পরে মুশকিল হয়ে যাবে। বন্ধুরা, দেখে নিলাম কিভাবে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছের চারা উৎপাদন করা যায়, আর এর থেকে ভালো আয়ের পথও খুঁজে পাওয়া যায়। আজ এখানেই শেষ করছি। নমস্কার।